কেন বাংলাদেশে এই স্বাস্থ্য বীমা কম্পালসারি করা যাচ্ছে না, সেটার সাথে আপনার এই পরের কোশ্চেনের যোগসূত্র রয়েছে আর কি। তো কেন করা যাচ্ছে না, যে সেটার মূল একটা কারণ সেটা হলো যে আসলে এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি, যে এটা যে করা হবে সেটা বড় ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। শুধুমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারীদের বীমার আওতায় আনার জন্য কিছু গবেষণা হয়েছিল বা কিছু নীতি নির্ধারণী ডিসিশন ছিল, কিন্তু সেটাও শেষ পর্যন্ত হয়নি। এটা হলো যে সরকারি কর্মকর্তারা, কারণ তারা ফর্মাল সেক্টরে যেহেতু বিলং করে, তাদেরকে এখানে আনাটা সহজ ছিল, কারণ তাদের পেরোল থেকে প্রিমিয়ামটা নিয়ে নেওয়া যেত সহজে অ্যাকাউন্টিং সিস্টেমে। সাধারণ জনগণের জন্য বীমার আওতায় আনতে গেলে প্রথমে যে প্রবলেমটা বাংলাদেশে ফেস করতে হয় সেটা হচ্ছে যে বেশিরভাগ মানুষই এখানে ইনফর্মাল সেক্টরের সাথে নিয়ে যেত। আমাদের প্রায় 87% মানুষ ইনফর্মাল সেক্টরে, তো 12-13% মানুষ হচ্ছে ফর্মাল সেক্টরে আর কি। হ্যাঁ, তো এইটা সবচেয়ে বড় বাধা, কারণ ইনফর্মাল সেক্টরে যারা আছে তাদের কাছ থেকে প্রিমিয়ামটা এটা নেওয়াটা খুবই কঠিন এবং এটা কস্টলিও। দ্যাট মিনস প্রিমিয়াম নিতে গিয়ে অনেক কস্ট ফেস করতে হবে, অনেকে দিতে চাইবে না আর কি। হ্যাঁ, তো সেই জায়গাটা একটা বড় বাধা। দ্বিতীয় বাধা সেটা হচ্ছে যে আমাদের প্রোভাইডার, আমাদের আসলে প্রোভাইডার তো দুই ধরনের, দ্যাট মিনস স্বাস্থ্যসেবা দানকারী, সেটা একটা প্রাইভেট এবং একটা হচ্ছে পাবলিক। সো প্রাইভেটরা ইন্স্যুরেন্সের আওতায় তো আসতেই পারে, কারণ তাদের তো কোনো বার নাই, কিন্তু পাবলিক হসপিটালগুলোকে ইন্স্যুরেন্সের আওতায় আসতে গেলে আমাদের যে একটা বড় বাধা আছে সেটা হলো পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট রুল। যেটা এই পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট রুলে কিছুটা ফ্লেক্সিবিলিটি আনতে হয়, যাতে সরকারি হসপিটাল বিমার আওতায় আসতে পারে, তারা সেবা দিতে পারে এবং তারা সেখান থেকে বিমার বিনিময় সার্ভিসের বিনিময়ে যে টাকাটা পাচ্ছে, যে অর্থটা পাচ্ছে, সেটা তারা রিসিভ করতে পারবে, তারা রিটার্ন করতে পারবে এবং খরচ করতে পারবে। আমাদের পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট রুল সেই জায়গাটাই হচ্ছে যে এখানে খুব স্ট্রিক্ট এবং সেটা সুযোগ নাই আর কি। হ্যাঁ, তো এইটা হচ্ছে যে বাধা। আর 3 নম্বরে 4 নম্বর ওনারা যেটা বলেছেন সেটা ঠিক আছে, যে আমাদের এখানে ওষুধের ব্যবহার বেশি হয়, আমাদের ডায়াগনস্টিক বেশি এক্সপেন্সিভ, আমাদের হসপিটাল ব্যয়ও বেশি এক্সপেন্সিভ। এগুলোও কিন্তু ইন্স্যুরেন্সকে ব্যয়বহুল করে তোলে এবং পরিশেষে ইন্স্যুরেন্স না হওয়ার পেছনে একটা বড় বাধা হয়ে দাঁড়ায়। আমি যদি আসি আপনার কোয়েশ্চেন যে বাংলাদেশে যে ইউনিভার্সাল হেলথ কাভারেজ এবং ইন্স্যুরেন্সের সাথে সম্পর্ক কি, লুক আমি যেটা বললাম সেটা হলো বাংলাদেশে এই মুহূর্তে বড় পরিসরে সব মানুষকে বড় পরিসরে ইন্স্যুরেন্স চালুর সুযোগ কম। তবে এখানে যেটা সুযোগ আছে সেটা হচ্ছে যে গ্রুপ ইন্স্যুরেন্সগুলো করা, যে কর্পোরেট কালচারে যারা আছে, যেমন ঢাকা ইউনিভার্সিটি শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা কিন্তু বহুত আগে থেকে ইন্স্যুরেন্সের আওতায় আছে। অনেক ব্যাংক বা টেলিফোন কোম্পানি তারাও কিন্তু তাদের কর্মকর্তা কর্মচারীরা ইন্স্যুরেন্সের আওতায় আছে। এরকম বাংলাদেশে যত গ্রুপগুলো আছে তাদেরকে কিন্তু ইন্স্যুরেন্সের আওতায় নেওয়া যায়। ফর এক্সাম্পল, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে স্বাস্থ্য বীমার আওতায় আনেছি। এখানে বাংলাদেশে প্রায় 10-15 লাখ বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্রছাত্রী আছে, তাদেরকে নেওয়া যায়। বাংলাদেশের একটা বড় নেটওয়ার্ক আছে সেটা হলো ট্রান্সপোর্ট নেটওয়ার্ক, এবং তাদের কিন্তু স্বাস্থ্যসেবা দরকার, তাদের অ্যাক্সিডেন্ট ইনজুরিও হয়। সেই ট্রান্সপোর্ট ওয়ার্কার যারা, তারাও কিন্তু বীমার আওতায় আসতে পারে। তারপরে যেটা আছে যে আমাদের এই যে বিপুল সংখ্যক একটা মাইক্রো ক্রেডিট বেনিফিশিয়ারি যারা আছে, তাদেরকেও কিন্তু বীমার আওতায় আনা যায়। এখানে ছোট পরিসরে কোনো এনজিও বিভিন্ন সময় কাজ করেছে, কিন্তু সেটা খুব ভালো জায়গায় দেখে নাই। সো এইরকম, এবং আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার যারা, তাদেরকেও কিন্তু বীমার আওতায় আনা যায়। এখন ব্যাংক অ্যাসুরেন্স হয়েছে, সেটাও একটা সুযোগ, যে ব্যাংক অ্যাসুরেন্সের মাধ্যমে কিন্তু এইটা করার একটা সুযোগ আছে। সো এইরকম গ্রুপগুলোকে আমরা যদি নিয়ে চলে আসতে পারি, তাহলে বড় একটা অংশ কিন্তু এখানে কভার করা যাবে। সাথে ফর্মাল সেক্টরে যে 12-13% মানুষ আছে, তাদেরকে কিন্তু কম্পালসারি ইন্স্যুরেন্সের আওতায় আনা যায়, যেহেতু তারা কিন্তু প্রিমিয়াম দিতে পারে এবং প্রিমিয়াম সেখানে সহজে কেটে রাখা যায়। তাহলে এই বড় একটা অংশের মানুষকে কিন্তু সাধারণ স্বাস্থ্য বীমার আওতায় নিয়ে আসা যায়। কিন্তু এর বাইরে যেটা আমরা বারবার বলার চেষ্টা করেছি, আমরা যদি একটা প্যাকেজ এইভাবে ডিজাইন করি যে ক্রিটিক্যাল কেয়ার এবং ইমার্জেন্সি, রোড ট্রাফিক সহ যে ইমার্জেন্সি ট্রিটমেন্টটা দরকার হয়, তখন পুলটা ছোট হয়ে আসে। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এটা রাষ্ট্রীয়ভাবে সবার জন্য একটা ইন্স্যুরেন্স চালু করা সম্ভব। এবং সেটা কী করে করা যায়, আমরা এটা বারবার বলেছি, এই প্রোগ্রামে বলেছি যে আমাদের প্রায় 18-19 কোটি মোবাইল ফোন সাবস্ক্রাইবার আছে। এটা যদি ডেলি 1 টাকা করে আমরা যদি নিয়ে নিই, এবং এটা নিয়ে নেওয়া সহজ কিন্তু, তাহলে 7,500 কোটি টাকা আসে। সরকার যদি 2,500 কোটি টাকা তার ট্যাক্স থেকে দেয়, তাহলে 10,000 কোটি। অ্যাটলিস্ট এই 10,000 কোটি দিয়ে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই অ্যাক্সিডেন্ট, ইমার্জেন্সি এবং ক্রিটিক্যাল ইলনেস, ক্যান্সার, কিডনি ডায়ালিসিস, হার্ট স্ট্রোক যেগুলো হয় 5-10 লাখ টাকা খরচ হয়, সেখানে কিন্তু একটা মেজর কাভারেজ দেওয়া যায়। তো এইটা দিতে পারলে, এবং এই সমস্ত রোগের জন্যই কিন্তু বেশিরভাগ মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যাচ্ছে। তো এই জায়গায় কিন্তু আমাদের আপনি চিন্তা করে দেখেন, যে রোগীর ডায়ালিসিস করতে হয়
মানে তাকে তাকে তো সর্বশান্ত হতে হবে। মানে আমাদের বাংলাদেশের প্রচুর আপনার পরিবার আছে যাদের উপর বিপর্যয় নেমে আসে যদি তাদের কোনো মেম্বার আপনার বড় ধরনের কোনো রোগের মধ্যে পড়ে, যেমন ক্যান্সার অথবা আপনার কিডনি জনিত কিংবা অন্যান্য যেগুলো আপনার ব্যয়বহুল আর কি চিকিৎসা, এরকম কারো হলে পারে কিন্তু সেই পরিবারটাই আপনার দারুণভাবে ঋণগ্রস্ত কিংবা দারিদ্র্য সীমার নিচে নেমে যায়। তো সো এই জায়গায় আমার মনে হয় সরকার, এবং আমরা আশা করেছিলাম যেটা, সেটা হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে একটু মনোযোগী হবে, কিন্তু আমরা বুঝতে পারছি দেশের নানা পরিস্থিতিতে তারা হয়তো এই জায়গায় মনোযোগটা দিতে পারেনি। তবে আমরা আশা করি ভবিষ্যতে যারা সরকার পরিচালনায় আসবেন তারা এই জায়গাগুলোতে মানে নজর দেবেন, এবং এটা একটা বড় সুযোগ। এবং নির্বাচনী ইশতেহারও কিন্তু এটা থাকতে পারে যে আমরা 5 লক্ষ বা 10 লক্ষ টাকার এরকম এই 10টা 12টা যে ডিজিজের বাস্কেট আছে, ক্রিটিক্যাল ইলনেস এবং অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি, আমাদের মনে করা দরকার যেটা, সেটা হলো যে আমি যখন অ্যাক্সিডেন্ট হই, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হই, তখন কিন্তু আমার সাথে কোনো স্বজন থাকে না। সো আমাকে যখন প্রাইভেট হসপিটাল বা এখানে ওখানে পথচারীরা নিয়ে যাচ্ছে, প্রাইভেট হসপিটাল তো পয়সা ছাড়া ট্রিটমেন্টটা দেবে না। সো এই প্রাইভেট হসপিটালকে যদি তাকে ইনশিওর করা যায়, ওকে তুমি ট্রিটমেন্ট দেবা, তোমাকে এই ফান্ড বা এই ইন্স্যুরেন্স স্কিম থেকে তোমাকে টাকা দেওয়া হবে। এবং তোমাকে এখানে আমরা আরেকটা কথা বলে রাখি, যেটা আমরা আগেও বলেছি, যেটা সেটা হলো যে আমাদের প্রাইভেট হসপিটালগুলোতে কিন্তু এই ইমার্জেন্সি রোগের ট্রিটমেন্ট দেওয়ার জন্য বেশিরভাগ ক্ষেত্রে ব্যবস্থা নাই। ব্যবস্থা নেই কারণ হচ্ছে যে তারা রুগীও পায় না, সেখানেও যায় না, এবং গেলেও তাদের ট্রিটমেন্ট দেওয়ার সুযোগ নেই। সো এখানে তাদের কিন্তু একটা ইউনিট যদি সরকার বলে যে তুমি এই ইউনিটটা স্থাপন করো উইথ দিস লোকবল এবং এই ইকুইপমেন্ট, এবং এটার জন্য যে ইনস্টলেশন চার্জ, আমরা বিদ্যুৎ কেন্দ্রে ইনস্টলেশন চার্জ দিলাম খামাখা, এখানে কিন্তু আমরা তাদেরকে কিছু ইনস্টলেশন চার্জও দিতে পারি যে তোমরা এটা দাও, এবং যখন তোমরা সেবা দিবা তখন কিন্তু এই ফান্ড থেকে তোমাদের পয়সা পাওয়া যাবে। তাহলে এখানেও কিন্তু একটা বড় ধরনের সাপোর্ট হয়। সো এই জায়গাগুলোতে কাজ করার যথেষ্ট সুযোগ আছে, বাট এটা গভর্নমেন্ট সঠিক যদি নজর দেয় তাহলে হয়তো ভবিষ্যতে হবে।